আমার প্রেগনেন্সির প্রায় ৫ মাস কমপ্লিট হতে চলল। তবুও এখানে কোনো ডক্টর আমার কোনো চেকআপ করলেন না। শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি। কেন চেকআপ হয়নি বা কী জন্য তারা করতে চাননি, আজকে সংসারের কাজ করতে করতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা বংবিদেশিনীর নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ মঙ্গলবার, ঘড়ির কাঁটায় মোটামুটি ওই 10:30 পৌনে 11টার মতো বাজে। আমি স্নান সেরে পুজো করে নিয়েছি, আর এই তো এখন এসেছি চটপট করে বেশ কিছু রান্নার কাজ করার জন্য। আজকাল খুব বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্না করতে পারি না। রান্নাঘরের সেলফটা গোছাচ্ছিলাম আর তখনই এই বাদামের প্যাকেটটা চোখে পড়লো। আসলে যখন প্রথম প্রেগনেন্সির নিউজটা পেয়েছিলাম, তখন মার্কেট থেকে বেশ কিছু হেলদি জিনিসপত্র কিনে এনেছিলাম। তার মধ্যে এই আমন্ডের প্যাকেটটাও ছিল। যদিও এখন আমার এই বাদাম বা নাটস জাতীয় কোনো কিছুই খাওয়া বারণ, তার জন্য খাওয়া হয় না। তারপরে ভাবলাম অনেক দিন ধরে পড়ে রয়েছে, আমি যদি নাই খাই, ইভানের পাপা, ইভান এরা তো খেতে পারবে। তার জন্য এটাকে সুন্দর করে ঢেলে গুছিয়ে রাখছি। আসলে কি বলুন তো, বেশ কিছু কমপ্লিকেশান আছে আমার প্রেগনেন্সিতে, যার জন্য অনেক খাবার-দাবার বা পছন্দের অনেক জিনিসপত্রই আমি এখন খেতে পারি না। আর যে আসছে তার কথা ভেবে সত্যি বলতে খাওয়ার ইচ্ছা হলেও মন থেকেই বাদ দিয়ে দিয়েছি সেই সমস্ত খাবার-দাবার। যাই হোক, ওই তো বাদামটা ঢালা হয়ে গেছে। এবার অল্প একটু আলু ভাজা করব, তার জন্যই মশলা রেডি করছি। আসলে এখন না আমার বেশ চটপটা খাবার-দাবার খেতে ভীষণ ভালো লাগে। মিষ্টি খেতেও যেরকম ভালো লাগে, সেরকম টক, ঝাল, বেশ একটু সুন্দর গন্ধওয়ালা যেরকম ঝালমুড়ি বা আলু কাবলি এই ধরনের জিনিস খেতে খুব ভালো লাগে। তবে ওই যে মাছ, মাংস, ডিম এগুলো খেতে একদমই পছন্দ করি না। তাই ওই নিজেই বানিয়ে বানিয়ে নিজের পছন্দ মতো জিনিসপত্র খাওয়া-দাওয়া করি। মাঝে মধ্যে শরীর খারাপ করলে করতে পারি না। আসলে যারা আমরা প্রবাসে থাকি, বিশেষ করে খুব যখন শরীর খারাপ হয় বলুন বা শরীর যখন চায় না, মন যখন চায় না রান্নাবান্না করতে, তখন তো খাওয়া-দাওয়াটা হয় না। যখন মন চায়, শরীর চায় আর খুব ইচ্ছা হয়, তখন ওই নিজেরাই নিজেদের পছন্দ মতো খাবার বানিয়ে খাই। আসলে আজকে আমার মনটা সকাল থেকেই বেশ খুশি, খুশি রয়েছে। আজকে যখন আমার দরজাটা খুলতে যাচ্ছি, তখন দেখলাম যে একটা লেটার এসেছে ডক্টর অ্যাপয়েন্টমেন্টের। আমার প্রেগনেন্সি প্রায় ৫ মাস হয়ে গেল। এখনো পর্যন্ত একজন ডক্টরও আমাকে দেখেননি। আমরা যারা ইন্ডিয়া থেকে এসেছি, তারা যেহেতু প্রেগনেন্সির ১ম দিন থেকেই ডক্টরের আন্ডারে থাকি। ডক্টর যা পরামর্শ দেন করি, স্ক্যান বলুন সমস্ত কিছু ডক্টরের আন্ডারেই হয়ে থাকে তো। তাই আমাদের মনেই একটা এক্সপেকটেশন থাকে যে ডক্টর যদি দেখেন তাহলে সমস্ত ব্যাপারটা মনে হয় সবকিছু আয়ত্তের মধ্যে রয়েছে। আমিও তাদের মধ্যেই পড়ি বলতে পারেন। যদিও আমাদের এখানে ডক্টর ছাড়াও ১ম থেকে যারা আমাদের দেখাশোনা করে বা যারা আমাদের সুন্দর, সুন্দর পরামর্শ দেন, আমাদের দেখে রাখেন প্রেগনেন্সির ১ম থেকে, তারা হচ্ছে মিডওয়াইফ। ডক্টর না মিডওয়াইফ এই ধরনের প্রশ্নতে যদি আসি, তাহলে বলব যে মিডওয়াইফের দরকার এখানে খুব বেশি। প্রেগনেন্সির শুরু থেকে মিডওয়াইফ আপনাকে কি খেতে হবে, আপনার কি স্ক্যান হবে, কখন কি চেকআপ হবে বা কোনটা আপনার জন্য ভালো হবে, সবকিছু উনিই বলে দেন। তারপরেও কোথাও গিয়ে যেন মনের মধ্যে খচখচ করছিল যে একটা যদি ডক্টর দেখতো, একটা যদি ডক্টরের সঙ্গে কথা বলতে পারতাম, তাহলে বেশ ভালো হতো। তো ওই যে লেটারটা আসার পরেই দেখলাম 28 উইকে আমার ডক্টর চেকআপের অ্যাপয়েন্টমেন্ট এসেছে। এতদিন অপেক্ষা করে বসেছিলাম তো, হঠাৎ করেই লেটারটা পেয়ে ভীষণ ভালো লাগছিল। এখানে বেশ বড় সাইজের ২ টো আলু আমি একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। আজকে একটু চটপটা মসলা দিয়ে আলু ভাজা বানাবো। ভাত আর ডাল কড়াই রয়েছে। আলুগুলোকে কেটে বেশ ভালো করে রগড়ে, রগড়ে ধুয়ে নিচ্ছি। যদিও এখানকার আলুতে খুব বেশি ময়লা বা কাদা, মাটি এসব কিছু থাকে না। তবুও কাটার পরে যেহেতু খোসা সমেত কেটেছি, তার জন্য রগড়ে, রগড়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলু কি বলুন তো, একটু ভালো করে না ধুলে দেখবেন যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিরকম একটা কালো, কালো দাগ হয়ে যায়। দেখতে মোটেই ভালো লাগে না। বিশেষ করে আবার যদি সেটা আলু ভাজার জন্য কাটা হয়। কড়াতে অল্প একটু তেল গরম করে তার মধ্যে অল্প একটু রসুন কুচি করে দিয়েছি। আর এর মধ্যে এখন দেব এই হিং। হিং দিলে এত সুন্দর আলু ভাজাটায় গন্ধ আসে, তার জন্য অল্প একটু হিং দিয়েছি। আর আপনাদের কাছে যদি কারি পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন। ফোড়নে এই সমস্ত কিছু দিয়ে তারপর যে কেটে রাখা আলুগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো। আর অল্প একটু জিরেও দিলাম। আমাদের যেকোনো বাঙালির ভাজাভুজিতে দেখবেন জিরে ফোড়ন বা মশলার মধ্যে যেকোনো তরকারিতেও জিরে ফোড়নটা একটু বেশিই ব্যবহার করা হয়, তাই না? চলুন এবার ঝটপট করে একটু আলুটাকে ভালো মতো একটু নাড়িয়ে, নাড়িয়ে ভেজে নিই। অল্প আঁচে ভাজছি, কারণ আলুগুলো তো বেশ মোটা, মোটা আছে, ভাজতে বেশ অনেকটাই টাইম লাগবে।
ইউকেতে প্রেগনেন্সির ১ম থেকেই মাকে সাধারণত একজন মিডওয়াইফের আন্ডারে রাখা হয়। ওই মিডওয়াইফই পুরো প্রেগনেন্সি জার্নিতে আপনার কখন কি লাগবে, কি করতে হবে সমস্ত কিছু গাইড করে দেন। মিডওয়াইফ কি করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় বা সেই সমস্ত সার্ভিস আমরা কিভাবে পেয়েছিলাম, আগের ভ্লগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছিলাম। এখন আপনাদেরকে বলব যে মিডওয়াইফ আমাদের জন্য কি, কি করেছে। আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে এই তো আলুটা ভাজা হয়ে গিয়েছিল। অল্প একটু নুন দিয়েছিলাম, অল্প একটু চাট মসলা দিলাম আর আমি যে মসলাটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার অল্প একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। আজকে এই যে আলু ভাজা, ডাল রয়েছে, ভাত রয়েছে, অল্প একটু স্যালাড কেটে নেব। আর আমার একটু আমের আচার খাওয়ার খুব ইচ্ছা হয়েছে। আজকাল আমি আমের আচারটা খুব বেশি পরিমাণেই খাচ্ছি। একটা পুরো গোটা মানে প্রায় ১ কেজিই হবে বোধহয় ওরকম ১ প্যাকেট আমি আমের আচার এনে রেখেছি। আজকে এই সমস্ত কিছু দিয়েই ভাত খাবো। তো যেটা বলছিলাম, ১ম যেদিনকে মিডওয়াইফ এসেছিলেন, সেদিন তো আমাদের অনেক কিছু চেকআপ করেছিলেন। আমার ব্লাড প্রেশার চেক করেছিলেন, মুখস টেস্ট করিয়েছিলেন, ইউরিন টেস্ট করেছিলেন এবং তারপরে উনি মোটামুটি ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ ছাড়াই আমার কাছে আসতেন। এইগুলো তো ডেইলি সমস্ত কিছু চেকআপ করতেন। এমনকি ডপলারের মাধ্যমে বেবির গ্রোথ চেকআপ, কখন কি স্ক্যান হবে সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা, সমস্ত কিছুই উনি আমাকে করে বলে দিতেন এবং উনি যখন সিস্টেমে আপডেট করে দিতেন তার কিছুদিন পরেই আমার বাড়িতে সমস্ত অ্যাপয়েন্টমেন্টের লেটার আসতো। তো আমি তো প্রত্যেকবারই অপেক্ষা করতাম যে কখন ডক্টরের যে লেটার সেটা আসবে। উনি আমাদের ১ম এই বলেছিলেন যে প্রেগনেন্সি তো কোনো আ মানে অসুস্থতা নয় যার জন্য আপনাকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তবে যদি আপনি কখনো অসুস্থ হয়ে পড়েন বা আমি বুঝি যে আপনার কোনো কমপ্লিকেশন দেখা দিচ্ছে বা বেবির গ্রোথে যদি কোনো প্রবলেম থাকে, আপনার যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা অবশ্যই আপনাকে ডক্টরের কাছে রেফার করব। উনি যতবারই আসতেন ততবার আমি ওনাকে একই কথা জিজ্ঞাসা করতাম যে কবে আমাকে ডক্টর চেক করবে। আসলে এই ভয়ের কারণ একটা অন্য ছিল। আমার ৩ মাসের মাথায় যখন ব্লাড টেস্ট হয়েছিল, তখন আমার ব্লাড টেস্টে আমার যে ব্লাড কাউন্ট থাকে বা তাতে যে হিমোগ্লোবিন লেভেল থাকে সেটা অনেক লো ছিল। তখন উনি ভয় পেয়ে গিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে আপনি ফলিক অ্যাসিড খাওয়া স্টার্ট করুন। ৩ মাস কমপ্লিট হওয়ার পরে আরও প্রায় ১.৫ মাসের মতো আমি ফলিক অ্যাসিড খেয়েছিলাম এবং সেটা আমাকে জিপি থেকে প্রেসক্রাইব করে দেওয়া হয়েছিল। এখানে সাধারণত ৩ মাসের পরে কোনো রকম ফলিক অ্যাসিড বা ভিটামিন ডি কোনো কিছুই ওষুধ খাওয়ার জন্য বলা হয় না। এমনকি এরকমও হয়েছে যে কোনো মা গোটা প্রেগনেন্সি জুড়ে একটাও কোনো ওষুধ খাননি। তো আমার ক্ষেত্রে যখন এটা হয়েছিল আমি না ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছিলাম। তাই যখনই উনি আসতেন আমি ওনাকে এটাই জিজ্ঞাসা করতাম। আজকের ওয়েদারটা দেখুন ভারী সুন্দর। দুপুরবেলার খাওয়া-দাওয়া শেষ হয়ে গেছে। এখনও দেখছি বেশ অনেকক্ষণ অবধি রোদ রয়েছে। আর ওই যে দূরে দেখুন না কে আবার জামাকাপড় কেচে শুকনো করতেও দিয়েছে। এখানে এইরকমভাবেই জামাকাপড় শুকনো করতে দেয়। সবাই বেশ উঁচুতে আর যখন হাওয়া দেয় এরকম জামাকাপড়গুলো ওড়ে। আমার বাড়িতেও একটা এরকম রড লাগানো রয়েছে। তবে আমাদের এজেন্ট এরকম কোনো ব্যবস্থাই করে রাখেনি আর রডের মাথাতেও কোনো কপি কলও লাগানো নেই। তার জন্য ওই আমি আমার মনের মতো করে এদিক ওদিক কয়েকটা দড়ি টাঙিয়ে নিয়েছি যেখানে আমি জামাকাপড় শুকোতে দিই। যাই হোক এই তো এদিকে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। ইভানও স্কুল থেকে এসে গেছে, খেয়ে দিয়ে ওকে একটু ঘুম পাড়িয়েছি। আর এদিকে ইভানের পাপাই অফিস থেকে আসার সময় বেশ কিছু সবজি বাজার করে এনেছে। এখন তো ওই মাছ, মাংস, ডিম কিছুই খেতে পারি না। তার জন্য যখনই পারে ভোরে যত সবজি সব আমার জন্য তুলে নিয়ে আসে। আমি তো মাঝে মধ্যে ওকে বলি যে কোনটা ছেড়ে কোনটা খাবো? যখন বাজার করবে একটু বুঝে বাজার করতে পারো না? তো এই যে এখানে দেখুন না বেশ সুন্দর ফ্রেশ কিছু পালং শাক এনেছে। তার সঙ্গে দেখলাম ধনেপাতা, পটল, ঢেঁড়স, উচ্ছে, করলা, কাঁচা লঙ্কা, তারপরে আমাদের কাঁচকলা, আদা এই সমস্ত কিছুই এনেছে। আসলে একদিন মিডওয়াইফ আমার হাসব্যান্ডকে বলে যে এখানে গোটা প্রেগনেন্সিতে আপনিই একমাত্র কেয়ার গিভার, তাই বাচ্চার মায়ের খেয়াল রাখার দায়িত্ব আপনার, মাকে খুশি করার দায়িত্বও আপনার। যে সমস্ত জিনিস খেতে ভালোবাসে বা যাতে আপনি বোঝেন যে ও হাসি খুশি আছে সেই সমস্ত কিছুর ব্যবস্থা আপনি করবেন। তা
তার জন্যই এই যে যখন যাই বলি না কেন সবকিছু একদম উঠিয়ে নিয়ে আসে। আসলে এখানে মিডওয়াইফরা যে শুধু মায়ের শরীর স্বাস্থ্য বা বেবির গ্রোথ চেক করে তা নয়। তার সাথে, সাথে মায়ের মেন্টাল হেলথ, মায়ের ভালো লাগা, খারাপ লাগা বা মায়ের পরিবারে যে সমস্ত মানুষ রয়েছে বা হাসব্যান্ড বা বাবারা তাদের সঙ্গেও অনেক কথাবার্তা বলেন। কি করলে কি ভালো হবে সমস্ত কিছু তাদের বুঝিয়ে দেন। এমার্জেন্সিতে কি করতে হবে সমস্ত কিছুই বাবাদেরকে সবসময় আপডেট দিতে পারে। আর আমার এমার্জেন্সি কন্টাক্টে যেহেতু ইভানের পাপাই রয়েছে, তার জন্য আমার বা বেবির কোনো রকম ভালো খারাপ আপডেট যা থাকে তা তো ওকেই বলে। যাই হোক এই তো এখানে যে সমস্ত সবজি বাজার এনেছে সব সুন্দর করে গুছিয়ে রাখবো। তবে তার আগে একটু গরম, গরম চা আর মুড়ি মাখা করবো। ইভানের পাপাই এসেছে অনেকক্ষণ হয়ে গেল। অফিস থেকে এলে আমরা ওই দুজনে একসঙ্গে বসে এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করি। যতই দিন এগোচ্ছে ততই দুজনের মধ্যে এক্সাইটমেন্টও যেরকম কাজ করছে, ভয়ও কাজ করছে। তার সাথে সবসময় প্ল্যান করি যে কোন জিনিসটা করলে ভালো হবে, কোনটা আগেভাগে কিনে রাখবো, কোনটা হসপিটাল ব্যাগে নিতে হবে। আর আমাকে যেহেতু একটু তাড়াতাড়ি হসপিটাল ব্যাগ গোছানোর জন্য বলা হয়েছে, বলতে পারেন আমি যখন 20 উইকের প্রেগনেন্ট ছিলাম তখনই আমাকে বলে দেওয়া হয়েছিল যে আমি যেন আমার হসপিটাল ব্যাগ গুছিয়ে রাখি। কেন বলেছিল এই কথাটা সেটা অন্য আরেকটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর আমার যিনি মিডওয়াইফ তিনি অত্যন্ত ভালো, অভিজ্ঞ এবং ওনার স্টার রেটিং দেখে জানতেও পেরেছিলাম উনি খুব ভালোভাবে এই সমস্ত দিকগুলো হ্যান্ডেল করে। বিশেষ করে যে সমস্ত মাদের কমপ্লিকেশান থাকে তাদের দায়িত্বে উনি বেশ ভালো, ভালো স্টার মার্ক বা রিভিউ পেয়েছেন। সেটা দেখার পরে ওনার প্রতি আমার আস্থাও অনেকটাই বেড়ে গিয়েছিল। তো যাই হোক এখানে আমি যে সমস্ত সবজিগুলো এনেছি সেগুলো গুছিয়ে নিলাম। আর আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আমি ফার্স্ট যেহেতু ২৮ সপ্তাহে পেয়েছিলাম, তার আগে আমার কিছু যদি চেকআপ হয় সেগুলোও আপনাদের জানাবো। আর কি বলুন তো, এখানে শুরু থেকে শেষ পর্যন্ত যেরকম মিডওয়াইফের আন্ডারে থাকতে হয় সেরকম ডেলিভারিতেও মিডওয়াইফরা সাহায্য করে। এমনকি ডেলিভারির পরেও ফিডিংয়ের জন্য বা অন্যান্য অনেক কিছু থাকে যেগুলোতে মিডওয়াইফরাই সমস্ত কিছু হেল্প করে। তাই আমি যেহেতু একটা সুন্দর ভালো মিডওয়াইফ পেয়েছি আমার তো নিজেকে লাকি বলেই মনে হয়। সবসময় এটাই মনে হয় ভগবান বোধহয় উপর থেকে বসে দেখছেন আর বলছেন যে না, এর তো সত্যিই আশেপাশে কেউ নেই, এর জন্য একটা ভালো মিডওয়াইফ দেওয়া খুবই দরকার। তার জন্যই ওনাকে ভাগ্য করে পেয়ে গেছি। আর ওনার হাত দিয়ে আমি যে কত কিছু কমপ্লিকেশনের মধ্য দিয়ে যাচ্ছিলাম সেগুলো উনি এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন, আমাকে এত মেন্টাল সাপোর্ট দিয়েছেন। শুধু আমাকে না, ইভানের পাপাই, আমরা দুজনে মিলে যখন ভীষণ হতাশ হয়ে যেতাম ওনার কথা শুনে আরও ভালোভাবে উদ্যম পেতাম যে না যা হচ্ছে সব কিছু ঠিক হবে। তার সাথে, সাথে আপনারাও এত সাহস দেন, এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন, আমার পাশে আছেন বা আপনাদের যে এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করেন সেই কমেন্টগুলো পড়ে আমি আরও মনে সাহস পাই জানেন তো? যদি কোনো কিছু ভুল করি বা ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন। আর অবশ্যই আপনাদের জার্নিটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার জানি না কেন ভীষণ এখন ইমোশনাল হয়ে যাই, গলা ধরে আসে, খুব বেশি কান্না পায়। আর তার সাথে, সাথে কি যে ফিলিংস হয় সেটা বলে বোঝাতে পারব না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর তো অবশ্যই একজন জরুরি মানুষ। তবে আমি বলব ইউকেতে বিশেষ করে যারা প্রেগনেন্ট হয়েছে তাদের জন্য মিডওয়াইফ সবথেকে জরুরি একজন মানুষ, যার হাত ধরে পুরো জার্নিটা খুব ভালোভাবে হয়তো পার করা যায়। বিশেষ করে যদি আপনি ভাগ্য করে একজন ভালো মিডওয়াইফ আপনার পছন্দ মতো পান তাহলে মনে হয় না কোনো অসুবিধা হবে। যাই হোক চলুন আর বেশি কিছু বলব না কারণ সত্যিই আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। চা খেতে, খেতে আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা সবাই আপনাদের পরিবারের সঙ্গে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।